ডক্টর মনমোহন সিংকে খুব কাছ থেকে দেখেছেন, রাজ্যসভার সদস্য হিসেবে, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে এবং কংগ্রেসের প্রবীণ একজন নেতা হিসেবে প্রদীপ ভট্টাচার্য। আমরা তার কাছ থেকেই শুনে নেব ডক্টর মনমোহন সিংকে তিনি কিভাবে দেখেছেন। প্রদীপবাবু, আপনি যখন রাজ্যসভার সাংসদ, ডক্টর মনমোহন সিংও তখন রাজ্যসভার সদস্য, কিভাবে দেখেছেন মানুষটিকে? প্রথম যখন আমার সঙ্গে মনমোহন সিংয়ের পরিচয় হয় সেটা অনেক দিন আগে, তখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে কাজ করছিলেন। কি একটা কাজে গিয়েছেন আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত অ্যাপয়েন্টমেন্টটা করে দিয়েছিলেন প্রণব মুখার্জি। তো অর্থমন্ত্রীর সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছিল। আমার মনে হয়েছিল সেদিনে এই ভদ্রলোকের ভেতরে যে পাণ্ডিত্য সেটা এত গভীরে, এটা বাইরে থেকে আঁচ করা যায় না। জানেন তো, অনেকে বলতো মনমোহন সিং নীরব প্রধানমন্ত্রী, মৌনমোহন প্রধানমন্ত্রী, নীরব প্রধানমন্ত্রী। আমাদের খুব খারাপ লেগেছিল যেদিন ভারতবর্ষের বিরোধী দলনেতা বিজেপির অরুণ জেটলি প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করেছিলেন। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী নিশ্চয় একটা ভয়ঙ্কর কিছু রিপ্লাই দেবেন। আমরা সবাই অধীর আগ্রহে ওর মুখের দিকে তাকিয়েছিলাম রাজ্যসভায়। কিন্তু উনি উঠে দাঁড়ালেন নম্রভাবে, একটার পর একটা পয়েন্টকে খণ্ডন করলেন অত্যন্ত কঠোরভাবে। কিন্তু তার মুখে চোখে কোথাও কোনো এক্সপ্রেশন নেই, কোনো এক্সপ্রেশন নেই। একদম নির্ভেজাল, স্পষ্ট কণ্ঠস্বর, কিন্তু অত্যন্ত দৃঢ়। মনমোহন সিংকে কখনো রেগে যেতে দেখেছেন আপনি? কখনো দেখিনি, কখনো দেখিনি। মানে যতই প্রতিকূল পরিস্থিতি হোক এবং যতই তাকে কটু কথা বলা হোক না কেন, তিনি কিন্তু কখনো মেজাজ হারান না, কখনো হারাননি। ডিমনিটাইজেশন করেছেন 2016-তে। মনমোহন সিং সাধারণত রাজ্যসভায় বলতেন না, খুব রেয়ার বলতেন, খুব রেয়ার। তো একদিন সকালবেলায় এলেন 11টা নাগাদ, এসে কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালেন। ন্যাচারালি সমস্ত হাউস একদম স্তব্ধ হয়ে গেল। মনমোহন সিং কি বলছে? মনমোহন সিং উঠে 5 মিনিট বলেছিলেন, সারা ভারতবর্ষকে সেকেন্ড করে দিয়েছে, কেঁপে উঠেছিল এবং 3টে ভাইটাল পয়েন্ট বলেছে। গ্রোথ রেট কমে যাবে, খুব সম্ভবত 2%, 3% হয়েও ছিল তাই। ইকোনমি ডিজাস্টারাস কন্ডিশনে যাবে, লোয়ার মিডল ক্লাস অ্যান্ড মিডল ক্লাস পিপুল উইল সাফার। সত্যি তাই হয়েছে। In the process of demonetization, monumental mismanagement has been undertaken, about which today there is no two opinions in the country as a whole. Even those who say that this measure will do harm or will cause distress in the short run, but be in the interest of the country in the long run. Well, I am reminded of what John Keynes said once, in the long run all of us are dead. এই যে দক্ষ অর্থনীতিবিদ, দেশের মানুষের পালসকে অনুভব করতেন, তাকে আমরা হারিয়েছি এবং সেই হারানোর বেদনাটা যে কত গভীর সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি আরো বেশি। যেভাবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মানুষের ঢল, যেভাবে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা তাকে শ্রদ্ধা জানালেন, নিগমবোধ ঘাটে আজকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হলো। কিন্তু তারও আগের কথা বলছি, তিনি তো এক সমাজতন্ত্রে বিশ্বাসী একটি মানুষ। তিনি তো রাজনীতিবিদ ছিলেন না, তিনি আমলা ছিলেন প্রথমে, তারপরে তিনি মন্ত্রী হলেন, তারপরে প্রধানমন্ত্রী হলেন। তো অর্থনীতিতে তিনি যে উদারীকরণটা ঘটালেন, তখন ভারত একেবারে দেউলিয়া হবার মুখে দাঁড়িয়ে এই সাহসটা তিনি পেয়েছিলেন। তাকে এই সাহসটা দিয়েছিল কি তার পাশে নরসিংহ রাওয়ের একেবারে দৃঢ়ভাবে দাঁড়ানো, নাকি তিনি
তার অর্থনৈতিক প্রজ্ঞা থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে এর পরে আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই, এবারে আমাকে এগোতে হবে। ঠিক বলেছেন আপনি। নরসিংহ রাও একদিন ওনার বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তখন যে বিষয়টার ওপর ওনার সঙ্গে আমার কথা হলো, উনি বললেন তুমি ওয়েট করো, ফাইন্যান্স মিনিস্টার ইজ কামিং। মনমোহন সিং এলেন, আমি এক কোণে একটা চেয়ারে বসে আছি, ওরা পাশাপাশি বসে কথা বলছি। আমি বললাম স্যার আমি তাহলে মে আই টেক লিভ? বললাম না, নাথিং সিক্রেট, স্টে। তো ওদের মধ্যে যে আলোচনাটা, তার ভগ্নাংশ আমি আপনাদের কাছে বলছি। প্রজ্ঞা কাকে বলে সেটা মনমোহনের কথায় আমি বুঝেছিলাম এবং নরসিংহ রাও তো বলছি, সেই জায়গাটায় আসছি। এবং নরসিংহ রাও যেভাবে রেসিপ্রোকেট করলেন, সেটা বোঝা গিয়েছিল যে 9টা ভাষায় পারদর্শী নরসিংহ রাও আর গভীর পাণ্ডিত্য নিয়ে অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কথাবার্তার মধ্যে দুটো পণ্ডিত ব্যক্তির যে আলাপ আলোচনা যে কত গভীরে আসতে পারে দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, তার কিছুটা অন্তত আমি অনুভব করতে পেরেছি। সুতরাং সেখানে নরসিংহ রাওর অবদান অস্বীকার করা যায় না। মনমোহন সিংকে বলা হয় অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, অনেকে বলেন, কিন্তু অ্যাক্সিডেন্টাল ফিনান্স মিনিস্টারও, মানে এটাই আমরা শুনেছি যে অর্থমন্ত্রী হিসেবে প্রথমে তার কথা ভাবেননি নরসিংহ রাও। না, নরসিংহ রাও তার কথা ভাবেননি এটা তাই ঠিক নয়, কারণ নরসিংহ রাও নিজেও বুঝেছিলেন যে গ্লোবাল ইকোনমি যেভাবে সম্প্রসারিত হচ্ছে, সবটাই পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রির উপর বেস করে হবে না। অর্থনীতির ক্ষেত্রে এই গ্লোবাল ইকোনমির যে হাওয়া, সেই হাওয়াটা যদি ভারতবর্ষে প্রবেশ না করায় তাহলে ক্ষতি হবে। আমার মনে আছে পাঁচমারিতে একটা শিক্ষণ শিবির হয়েছিল কংগ্রেসে, তো সেখানে আমিও আমন্ত্রিত ছিলাম। তো ইকোনমিক কমিটির মিটিংয়ে আমি মনমোহন সিংকে প্রশ্ন করেছিলাম যে আপনি যে এটা চাইছেন পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিগুলোর পরিবর্তে পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, এটা কি আমাদের দেশে ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে? উনি হেসে উত্তর দিলেন, দেখো অর্থনীতিতে ইকুইলিব্রিয়ামটা যদি না রাখতে পারা যায়, যদি প্রাইভেট এবং পাবলিক সেক্টর উভয়ের মধ্যে যদি সংযোগ না রাখা যায় এবং ভারসাম্যটা না রাখা যায়, সোশ্যাল কন্ট্রোলটাকে যদি টোটালি রাখি, আবার সোশ্যাল কন্ট্রোলটা যদি নাও রাখি, তাহলে দুটোই কিন্তু খারাপ। সুতরাং একটা ভারসাম্য রক্ষা করতে হবে, সমতা রক্ষা করতে হবে। এবং তিনি যেই অর্থনীতির দরজা খুলে দিলেন গোটা পৃথিবীর কাছে, সেই যে তার পদক্ষেপ, তার সুফল কিন্তু পরবর্তী প্রজন্মের মানুষ আমরা পাচ্ছি, আমরা সেই সুফলটা পাচ্ছি। শুধু তাই নয়, ভারতকে তিনি বিশ্বের দরবারে যে জায়গায় তুলে নিয়ে গিয়েছিলেন, এখন আমরা নিজেদের বিশ্বগুরু বলে পরিচয় দিচ্ছি, আমরা খুব গর্ব অনুভব করছি, কিন্তু সেই জায়গাটা তৈরি করে দিয়েছিলেন মনমোহন সিং। আপনি যদি একটু বলেন, যখন এই নিউক্লিয়ার ডিল, আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল হওয়া নিয়ে বামেদের সঙ্গে, বাম দলগুলোর সঙ্গে যখন তার সরকারের একটা বিরোধ তৈরি হলো, তিনি কিন্তু দলের যে নেতৃত্ব তারও খানিকটা হ্যাঁ তাদেরও খানিকটা বিরাগভাজন হয়েই তিনি কিন্তু দৃঢ়ভাবে সেই জায়গাটা, সেই অবস্থানটা ধরে রাখলেন। সেই সময়টার কথা যদি বলেন, মানে এতটা দৃঢ়। আমি যদ্দূর জানি সেটা হচ্ছে এই যে মনমোহন সিং অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে নিউক্লিয়ার ডিলটা যদি না করি তাহলে আধুনিক ভারতবর্ষকে আমি গড়ে তুলতে পারবো না। লেফট পার্টিজ আমি জানি না কেন তারা সেদিন এই প্রকাণ্ড ভুলটা করেছিলেন, এখন আফসোস করতে কোনো লাভ নেই। কিন্তু মনমোহন সিং আমি যদ্দূর শুনেছি তিনি একথাও বলেছিলেন, যদি ছাড়তে হয় আমি ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আমি ব্যাক আউট করবো, আমি পিছু করব, কারণ এটা আমার দেশের পক্ষে প্রয়োজন। আমাদের তো খারাপ তো কিছু হয়নি, না, এবং ভালো হয়েছে। নিউক্লিয়ার ক্লাবের একজন সদস্য হওয়া ভারতের পক্ষে সেটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল, বিরাট অ্যাচিভমেন্ট। আমি ভারতবর্ষের মাটি থেকে তৈরি হওয়া মানুষ, আমি প্রমাণ করে দিতে চাই বিশ্বের দরজায় আমিও শক্তিমান। কিন্তু এই মানুষটি যিনি এত পণ্ডিত, মানে অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা করা, অর্থ সচিব হিসেবে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, অর্থমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী,
সেই প্রধানমন্ত্রী সম্পর্কে বলা হতো, লালকৃষ্ণ আদবানি বলেছিলেন উইকেস্ট প্রাইম মিনিস্টার। এটা তো তিনি যখন বলছেন তখন কিন্তু ওই ইন্ডিয়া এগেইনস্ট করাপশন আন্দোলন শুরু হয়েছে, অর্থাৎ দ্বিতীয় দফায় যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আপনার কি তখন আমরা এমপি, ঠিক সেই সময়কার মনমোহন সিং কি খানিকটা তার সরকারের ওই যেটা বলা হয় যে দুটো ভর কেন্দ্র, একটা জায়গায় মনমোহন সিং আর এক জায়গায় সোনিয়া গান্ধী, এই দুটো ভর কেন্দ্র হয়ে যাওয়ার ফলেই কি দুর্বলতাটা তৈরি হলো, নাকি সামলাতে পারলেন না তিনি? এটা ঠিক নয়। এটা হচ্ছে কি জানে, এটা হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা, মানে সত্যকে বিকৃত করে ক্রমান্বয়ে আস্ফালন করে যাওয়া। কিন্তু আস্ফালনটা তো ক্ষণিকে, যেটা সত্য সে তো সত্য থেকেই যায়। মনমোহন সিং তো প্রমাণ করে দিয়েছেন যে আমি অনেস্ট, এটা আমার বাইরের আস্ফালন নয়, এটা আমার অন্তর্ধর্মের থেকে আমি প্রমাণ করে দিতে চাই আমি সৎ, এবং সেটা পেরেছিলেন বলেই আজকে প্রমাণিত হচ্ছে। এবং তিনি বলেও ছিলেন, যারা আমার সমালোচনা করছে, ইতিহাস একদিন প্রমাণ করে দেবে হোয়াট ইজ ট্রুথ। ইতিহাস আমার প্রতি আজকের মিডিয়া, আজকের বিরোধী দলগুলির থেকে বেশি সদয় হবে বলে আমার বিশ্বাস, সেটা তিনি বলেছিলেন প্রেস কনফারেন্সে। কিন্তু যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে 2008-এ আমেরিকায় যে ভয়ঙ্কর রকমের অর্থনৈতিক বিপর্যয় হলো, যার ধাক্কা গোটা পৃথিবীতে লেগেছিল, কিন্তু ভারতের অর্থনীতিতে পড়েনি, একদম প্রভাব পড়েনি, এবং তার ক্রেডিট গোজ টু ডক্টর মনমোহন সিং। অ্যাবসলিউটলি। এবং বারাক ওবামা, মার্কিন প্রেসিডেন্ট, তিনিও কিন্তু এই G20 সম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন কানাডায় যে মনমোহন সিং যখন বলেন কথা তখন সারা বিশ্ব স্তব্ধ হয়ে শোনে। কিন্তু আপনার কি মনে হয় যে দলের অভ্যন্তরেও কতগুলো সমস্যা ছিল যেগুলো মনমোহন সিংকে আরো খানিকটা দুর্বল করে দিয়েছিল? যেমন যেটার কথা বারবারই বলা হয় সেটা হচ্ছে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে অধ্যাদেশ ছিঁড়ে ফেলা, সেটা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বেশ খানিকটা বিড়ম্বনায় ফেলেছিল বলে মনে হয় আপনার? দেখুন, পলিটিক্সে তো কখনো কখনো এরকম ধরনের আকস্মিক ঘটনা ঘটে, কিন্তু না সে নিজের দলের হোক বাইরের থেকে হোক, এই আকস্মিক ঘটনা ঘটে, কিন্তু তিনি মহান নেতা যিনি সেগুলোকে ডাইজেস্ট করে নিতে পারেন। এবং তিনি কিন্তু কোনো রিয়াকশন দেন, একটি শব্দ উচ্চারণ করেননি, একটা রিয়াকশন দেননি, কোনো আস্ফালন করেননি, কোনো বড় কথা বলেননি, কোনো ক্রোধ প্রকাশ করেননি, কোনো উষ্মার কোনো চিহ্ন তার চোখে মুখে ছিল না। আমরা তাকে চলতে দেখেছি, কথা বলতে দেখেছি, তিনি কিন্তু নীরবে তার কাজটুকু নিঃশব্দে করে দিয়ে চলে গেছে। ঠিকই, কিন্তু তার পাশাপাশি আবার আরো একটা ঘটনার কথা বলতে পারি, যেটার কথা হয়তো খুব বেশি মানুষ হয়তো মনে রাখেননি, সেটা হচ্ছে নিয়মগিরি পাহাড়ে যেখানে বক্সাইটের খনি, সেখানেও রাহুল গান্ধী গিয়েছিলেন এবং সেই খনি বন্ধ করে দিয়েছিলেন উনি। ওখানকার মানুষের, তাদের কাছে তিনি নায়ক হয়েছিলেন, কিন্তু সেখানেও খানিকটা সরকারকে বিড়ম্বনায় ফেলেছিলেন বলে অনেকেই। মনমোহন সিং কিন্তু সেই ক্ষেত্রেও কোনো রকম তার কাছ থেকে কোনো একটি শব্দ আমরা, কোনো মন্তব্য আমরা শুনতে পাইনি। সোনিয়া গান্ধীর সঙ্গে মনমোহন সিং এর সম্পর্কের রসায়নটা, আমি তো সেদিন ছিলাম সেন্ট্রাল হলে, যেদিন ওনার নাম প্রস্তাবিত হয়, অধিকাংশ এমপিরা চেয়েছিল সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী, অধিকাংশই, কিন্তু তিনি বলেছিলেন না, আমি একজনের নাম বলতে চাই, একজনকে চাই যিনি সৎ, নিষ্ঠাবান, যার জ্ঞানের গভীরতা আছে, মনমোহন সিং। অনেকের মনে প্রশ্ন এসেছিল উনি কি পারবেন, কারণ উনি, মনমোহন সিং তো কখনো উচ্চস্বরে কথা বলতেন না, না না, আমি এই যে বললেন আপনি, এই উত্তরটাই আমি আসছি। এবং সেদিন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারিনি যে উনি ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে শুধু নয়, সামাজিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে কি বিবর্তনটা নিয়ে আসছেন। দেখুন, অর্থনীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অর্থনীতি বাদ দিয়ে রাজনীতি হয় না, অর্থনীতি বাদ দিয়ে পররাষ্ট্রনীতি হয় না। সুতরাং যিনি রাজনীতি বোঝেন না, তিনি অর্থনীতি সবটাকে গুছিয়ে তুলতে পারবেন এটা ঠিক নয়। কিন্তু ওনার মধ্যে যে গুণটা ছিল সেটা কি, সেটা হচ্ছে উনি বুঝতেন যে আমি কোনটা পারবো কোনটা পারবো না।
যেটা পারবো না মনে করতেন বা অন্য কাউকে দিয়ে করালে ভালো হবে মনে করতেন, সেটা তাকে দিয়ে করাতেন। যেমন অনেকগুলো পার্লামেন্টারি, অনেকগুলো ক্যাবিনেট সাব কমিটির চেয়ারম্যান উনি না থেকে বা অন্য কাউকে না করে প্রণব মুখোপাধ্যায়কে নিয়েছিলেন। তার কারণ উনি জানতেন যে প্রণববাবুর সঙ্গে উনি কাজ করেছেন, প্রণববাবুর ক্যাপাসিটি সম্পর্কে তার একটা নিশ্চিত ধারণা ছিল। সেই জন্য তিনি প্রণববাবুকে দিয়ে কিন্তু এই কাজগুলো দায়িত্ব দিতে পারতেন, দিতে পেরেছিলেন, এবং দিতে পেরেছিলেন বলে কাজটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করে গড়ে তোলা সম্ভব হয়েছিল। আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথাও যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইউপিএ মানে উনি কিন্তু একটা জোটের প্রধানমন্ত্রী ছিলেন। একটা জোট মানে কিন্তু অনেকগুলো দল, এবং সেই দলগুলোর সকলেরই দর কষাকষি এবং সকলেরই মনে রেখে চলা, এটাও কিন্তু উনি 10 বছর ধরে করে দেখিয়েছেন, যেভাবে তিনি প্রধানমন্ত্রী পদ সামলেছেন। এবং তার আমলে যে তথ্যের অধিকার বলুন, খাদ্যের অধিকার বলুন, এবং শিক্ষার অধিকার বলুন, এতগুলো জায়গা তৈরি হয়েছিল যেটার জন্য আজকে আমরা গর্ব করতে পারি, বা আজকের ভারতবর্ষের যে চেহারাটা আমরা দেখছি সেটা অনেকটাই তার হাতে তৈরি হওয়া। কিন্তু তারপরেও আবারও যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে 2014-তে যে ইউপিএ সরকারের এই রকম সাংঘাতিক রকমের একটা বিপর্যয় হলো নির্বাচনে, সেটার পেছনে কি সবচেয়ে বড় কারণ এই লাগাতার এই কেলেঙ্কারি, 2G কেলেঙ্কারি বা কয়লার ব্লক বন্টন কেলেঙ্কারি, এইগুলো নিয়ে লাগাতার প্রচার, নাকি তার সঙ্গে আরো কিছু রয়েছে যেটা আপনি বলতে পারবেন? দুটো জিনিস হতে পারে। একটা তো হচ্ছে লাগাতার প্রচার, তো নিঃসন্দেহে ঠিকই বলেছেন আপনি, মানে কালি ছিটানোর জন্য যা যা দরকার সবটাই করা হয়েছিল, কিন্তু আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য আমরা সেগুলোকে ঠিক মতো মোকাবিলা করতে পারিনি। এই ব্যর্থতা তো আমাদের ব্যর্থতা, তো মনমোহন সিং এর কিছু করার নেই। এটা সাংগঠনিক দিক দিয়ে আমরা যদি সেদিন সটানভাবে একে রুখে দিতে পারতাম তাহলে পরে রেজাল্ট এরকম হতো না। সুতরাং এটা সবটাই কিন্তু নির্ভর করছে যে গ্রাসরুটে আমরা যারা কর্মী, আমাদের অজ্ঞতা, আমাদের না করার ফলে এই বিপর্যয়টা কিন্তু কংগ্রেসে নেমে এসেছিল। আসলে কি জানেন, গঠন শৈলীর দিক থেকে কংগ্রেস সংগঠনের গঠন শৈলী আর বিজেপি সিপিএম এর গঠন শৈলী এক নয়। কারণ ওদের পার্টি দুটোই ক্যাডার বেস, বেসিক্যালি ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি, আর আমাদেরটা হচ্ছে মাস বেস পলিটিক্যাল পার্টি। আমাদের তো কোনো ক্যাডারকে আমরা টাকা দিয়ে পুষি না, টাকা দিয়ে পোষা আমাদের পক্ষে সম্ভব না, আমরা করিও না, বেসিক্যালি করি না। যে জন্য আমাদেরটা ক্যাডার বেস না হওয়ার ফলে অনেকগুলো লুপহোল তৈরি হয়েছে। আজকে কংগ্রেস সংগঠনকে ভাবতে হচ্ছে আমরা সবটাও আমি ক্যাডার বেস না করলেও কিছুটা অংশ আমাকে যদি না করতে পারি তাহলে আজকের এই, আমি বলছি না এই কথা, এখনকার বর্তমান ডিসপেনসেশনের যে শক্তি তার সঙ্গে মোকাবিলা করা মুশকিল হয়ে দাঁড়াবে। কর্পোরেশনের কথা আমি বলছি যে কর্পোরেট সেক্টর যেভাবে চলে পার্টি সেভাবে চলবে, সেভাবে নয়, কিন্তু কিছুটা ক্যাডার বেস হয়তো আজকের দিনে প্রয়োজন হয়ে পড়েছে। বারবার একটা কথা বলা হতো, মানে ইউপিএ সরকারের দ্বিতীয় পর্বের শেষের দিকে পলিসি প্যারালিসিস, সেটা বিশেষ করে কর্পোরেট সেক্টরে তো খুবই এই কথাটা চালু ছিল, এবং একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছিল যে সরকারের কোনো নীতি, কোনো কিছুই নির্ধারণ করার অধিকার প্রধানমন্ত্রীর হাতে নেই। এইটা তৈরি হওয়ার পেছনে কি শুধুই প্রচার কারণ ছিল, মানে বিরোধীদের লাগাতার প্রচারটাই কারণ, নাকি তার পেছনে আরো কতগুলো কারণ ছিল? না, এটার পেছনে হয়তো আরো অনেকগুলো কারণ থাকতেই পারে। প্রচারটা তো ছিলই। একটা হচ্ছে কি জানেন, একক দল হিসাবে পার্লামেন্ট চালানো, সরকার চালানো একরকম, আর আপনি 5টা আঙুলকে 5 দিকে যদি চলতে শুরু করিয়ে দেন তো তার সেগুলোকে এক জায়গায় জড়ো করে একটা জিনিস তৈরি করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। বিজেপির সঙ্গে যেমন হতেও পারে। মানে তাহলে কি আপনি বলছেন যে ইউপি এর ভেতরকার যে কতগুলো মানে মতভেদ, সেইটাই একটা বড় কারণ ছিল? সেটা একটা কারণ তো বটেই, একটা কারণ তো বটেই। এবং মানে এখানে কি ইউপিএ চেয়ারপারসন হিসেবে বা
কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং, তাদের দুজনের মধ্যে রসায়ন চমৎকার ছিল। নিশ্চয়ই সরকার পরিচালনার ক্ষেত্রে দুজনের দুই মত। না, এটা সরকার পরিচালনার ক্ষেত্রে সোনিয়া গান্ধীর সঙ্গে মনমোহন সিং এর প্রতিনিয়তই যোগাযোগ ছিল, কিন্তু মতের কি কোথাও অমিল? না 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 না, মতের অমিল তো হতেই পারে, কিন্তু মতের অমিল মানে রিফ্লেকশনটা হতো না। রিফ্লেকশনটা একটাই রিফ্লেকশন হতো, কারণ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে তারা অনায়াসে উপনীত হতে পারতেন। সেখানটায় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছিল না, এইটাই ছিল বিউটি। মনমোহন সিং গণতন্ত্রটাকে খুব বেশি রকম মূল্য দিতেন বলে শুনেছি। ঠিকই বলেছেন আপনি, যে গণতন্ত্রের প্রতি তার যে একটা অসীম শ্রদ্ধা এবং ভক্তি ছিল, এবং অন্য মতকে তিনি যে ফেলে দিতেন না, যদি তার মধ্যে কিছু মূল্যবান সম্পদ থাকে সেটাকে অনায়াসে তিনি গ্রহণ করতেন। আর সৌজন্য বোধ ভীষণ, এর কোনো তুলনা। আমি একটা ঘটনা আপনাদের কাছে বলি। উনি প্রাইম মিনিস্টার হওয়ার কিছুদিন পরে সৌমেন মিত্রে আমি দেখা করতে গেলাম। তো চাটা খাওয়ার পরে গল্প করতে করতে উনি একসময় বললেন, লোক প্রদীপ, সোমেন, I know my capacity. I know I cannot do everything. I like to have your kind cooperation. আমি বিস্মিত হয়ে গেল। প্রধানমন্ত্রী বলছে আমাদের, মানে তার কোথায় কোথায় খামতি আছে সেটা তিনি নিজে অনুভব করতেন বলে সকলকে উনি সঙ্গে নিয়ে বা তাদের মতামতটাকে গ্রহণ করবার চেষ্টা করতেন। এবং আরো একটা কথা অনেকে বলেন, সেটা হচ্ছে যে তিনি কিন্তু কখনো সাংবাদিক সম্মেলন করতে পিছপা হননি, একদম না। এবং সবসময় তিনি সাংবাদিকদের সঙ্গে প্লেনে যখন বিদেশে যেতেন, ফেরার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন। সেটা তো আমি তো 10 বছর থেকে বন্ধ হয়ে গেছে। এখনকার প্রাইম মিনিস্টার প্লেনে আর কখনো সাংবাদিক সম্মেলন করেন? সাংবাদিকরা তাকে যে কোনো রকম প্রশ্ন করতে পারতেন, সেটা যত অপ্রিয় প্রশ্নই হোক না কেন, তিনি কোনোটাই মাইন্ড ভয় পেতেন না সাংবাদিকরা, বা মিডিয়াতে সেই ভয়টা ছিল না যে যদি বিরূপ কোনো মন্তব্য করি বা কোনো কথা বলি তাহলে কোনো খাড়া নেমে আসতে পারে শাস্তির। এই ভয়টা কিন্তু একেবারেই ছিল, একেবারেই ছিল। উনি কিন্তু যেটা বলতেন প্রাণ খুলেই বলে দিতেন, যেতটুকু বলতেন, যতটুকু বলতেন, কারণ উনি বেশি কথা বলার বিশ্বাসই ছিলেন না, সেরকম মানুষই ছিলেন না, সেরকম মানুষই ছিলেন না। ফলে উনি যতটুকু বলতেন প্রাণ খোলা ভাবে বলতেন। যদি না পারতেন সেটাও আমাকে ডেকে বলে দিতেন যে এটা পারলাম না করতে। এই সাধারণ ভাবনা, এই যে সরলতা আজকের দিনে কোথায় পাবো বলুন? রাজনীতি, আজকের রাজনীতিতে সরলতা উঠেই গেছে। মানে তার অভাব পূরণ হবার নয়, আমার মনে হয় না আর কোনোদিনও পূরণ